দর্শক, রাজনীতির ময়দানে সবচেয়ে বড় এবং নির্মম ট্র্যাজেডি সম্ভবত এটি, যখন কোনো রাজনৈতিক দল বা তার অঙ্গ সংগঠন দীর্ঘ বছরের পর বছর রাজপথে রক্ত ঝরিয়ে সংগ্রাম করে এবং শত প্রতিকূলতা পার করে একটি অনুকূল এবং মুক্ত রাজনৈতিক পরিবেশে ফিরে আসে। আর ঠিক তখনই তারা নিজেদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত হয়ে নিজেদের ধ্বংসের পথ নিজেরাই প্রশস্ত করতে শুরু করে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বর্তমান চিত্রটি যেন ঠিক এই আত্মঘাতী ট্র্যাজেডিরই এক জীবন্ত প্রতিচ্ছবি। একটি গণ অভ্যুত্থান এবং বিশাল রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশ যখন নতুন করে স্থিতিশীলতার দিকে এগোচ্ছে, ঠিক সেই মুহূর্তে দেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন ছাত্রদলের ভেতরে শুরু হয়েছে এক অভূতপূর্ব বিশৃঙ্খলা, কোন্দল এবং রক্তক্ষয়ী সংঘাত। প্রশ্ন উঠছে, ছাত্রদল কি এবার নিজেই নিজেদের সরকারের বা নিজেদের দলের নীতির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে? দীর্ঘদিনের ত্যাগী এবং রাজপথের পরীক্ষিত কর্মীদের বাদ দিয়ে কেন পকেট কমিটি গঠন করা হচ্ছে? রাঙামাটি থেকে শুরু করে নোয়াখালী এবং বান্দরবন, দেশের বিভিন্ন প্রান্তে ছাত্রদলের এই অভ্যন্তরীণ সংঘাত, রাস্তা অবরোধ, ভাঙচুর এবং ১৪৪ ধারা জারির মতো ঘটনাগুলো কি প্রমাণ করছে না যে তারা নিজেদের পতন নিজেরাই ডেকে আনছে? আজ আমরা প্রাপ্ত ডেটা, মাঠ পর্যায়ের সংবাদ এবং রাজনৈতিক বিশ্লেষণের মাধ্যমে ছাত্রদলের এই চরম বিশৃঙ্খলার পেছনের কারণ এবং এর সুদূর প্রসারী রাজনৈতিক পরিণতি নিয়ে অত্যন্ত গভীরভাবে আলোচনা করব। প্রথমেই চোখ রাখা যাক রাঙামাটি জেলার দিকে। সেখানে যা ঘটেছে তা যে কোনো মূলধারার রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের জন্য চরম লজ্জাজনক। রাঙামাটিতে জেলা ছাত্রদলের নতুন কমিটিকে কেন্দ্র করে টানা 2 দিন ধরে যে উত্তাল এবং ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা রীতিমতো উদ্বেগজনক। পদবঞ্চিত এবং নতুন পদধারী নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং সংঘর্ষ এমন পর্যায়ে পৌঁছায় যে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খোদ জেলা প্রশাসনকে ১৪৪ ধারা জারি করতে হয়। সোমবার দুপুর থেকে রাত 12টা পর্যন্ত দলীয় কার্যালয় এবং তার আশেপাশের এলাকায় এই নিষেধাজ্ঞা বলবৎ ছিল। ভাবুন তো দর্শক, একটি গণতান্ত্রিক দেশে যেখানে মানুষের অবাধ চলাচলের অধিকার রয়েছে, সেখানে একটি ছাত্র সংগঠনের অভ্যন্তরীণ কোন্দল থামাতে ১৪৪ ধারা জারি করতে হচ্ছে। পদবঞ্চিত নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন, আর নতুন কমিটির সমর্থকরা বহর নিয়ে এসে তাদের ওপর পাল্টা হামলা চালাচ্ছে। এই সংঘর্ষে পুরো শহরের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, জনমনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যদের ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়। রাঙামাটি জেলা ছাত্রদলের নবনির্বাচিত প্রশাধিকারী অলি আহাদ যদিও দাবি করেছেন যে তাদের মধ্যে কোনো বিরোধ নেই, কিন্তু মাঠের চিত্র বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। পদবঞ্চিতদের স্পষ্ট অভিযোগ, যারা গত 1 দশক ধরে জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে ছিলেন, সেই ত্যাগীদের সম্পূর্ণ মূল্যায়ন না করে আর্থিক লেনদেন বা স্বজনপ্রীতির মাধ্যমে পকেট কমিটি করা হয়েছে। এবার চলুন নোয়াখালীর দিকে নজর দেওয়া যাক। নোয়াখালীতে যা ঘটেছে তা কেবল দলীয় শৃঙ্খলার চরম লঙ্ঘনই নয়, বরং সাধারণ জনগণের জীবনযাত্রার ওপর সরাসরি আঘাত এবং এক ধরনের রাজনৈতিক দুর্বৃত্তায়ন। নোয়াখালী জেলা এবং পৌর ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে সংগঠনের একাংশের নেতাকর্মীরা সোমবার দুপুর 12টার দিকে সোনাপুর বেগমগঞ্জ চৌরাস্তা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে। 4 লেনের এই ব্যস্ত মহাসড়কের 2 পাশেই টায়ার জ্বালিয়ে তারা যে ভয়াবহ যানজটের সৃষ্টি করে, তাতে সোনাপুর থেকে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী এবং লক্ষ্মীপুর যাওয়া শত শত দূরালংকার বাস এবং মালবাহী পরিবহন ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে। শিশু, বৃদ্ধ, অসুস্থ রোগী সহ সাধারণ যাত্রীদের যে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে তার দায় কে নেবে? শুধু রাস্তা অবরোধ করেই তারা ক্ষান্ত হয়নি। দুপুর 12টার দিকে নোয়াখালী জিলা স্কুলের বিপরীত দিকের এলাকায় দোকানপাটে পাথর নিক্ষেপ করে এবং আগোড়া সুপার শপে ভাঙচুর করে এই তথাকথিত ছাত্র নেতারা। ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং ভাঙচুর, এগুলো কি কোনো আদর্শিক ছাত্র রাজনীতির অংশ হতে পারে? এই ভাঙচুর প্রমাণ করে যে ছাত্র রাজনীতির আড়ালে একদল সন্ত্রাসী এবং চাঁদাবাজ মাথাচাড়া দিয়ে উঠছে। নোয়াখালীর পদবঞ্চিতদের অভিযোগের তীর সরাসরি
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের দিকে। তাদের দাবি, নাসির তার নিজ জেলা হওয়ার সুবাদে সম্পূর্ণ পক্ষপাতিত্বের মাধ্যমে ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে তার অনুগতদের যোগ্যতা যাচাই বাছাই ছাড়াই কমিটিতে স্থান দিয়েছেন। গত শনিবার দিবাগত রাত 12টার দিকে, যাকে রাজনৈতিক পরিভাষায় মিডনাইট কমিটি বলা হয়, কেন্দ্র থেকে এই আংশিক কমিটি ঘোষণা করা হয়। নোয়াখালীর এই কমিটিতে এমন ব্যক্তিদের পদায়ন করা হয়েছে যাদের শিক্ষাগত যোগ্যতা এবং বৈবাহিক অবস্থা নিয়ে খোদ দলের ভেতরেই তীব্র প্রশ্ন উঠেছে। পদবঞ্চিত নেতা আনোয়ার হোসেন রকির বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি স্পষ্ট বলেছেন যে নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহানের অনুসারী হওয়ার কারণেই তাদের বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ দলের শীর্ষ নেতাদের গ্রুপিং এবং ব্যক্তি পূজার নোংরা রাজনীতি এখন ছাত্রদলকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। যদিও নতুন সভাপতি NBS রাসেল দাবি করেছেন যে তিনি 17 বছর ধরে রাজনীতি করছেন এবং মাস্টার্সের ছাত্র, কিন্তু সাধারণ মানুষের কাছে এবং দলের ত্যাগী কর্মীদের কাছে এই কমিটির গ্রহণযোগ্যতা শূন্যের কোঠায় নেমে এসেছে। সবচেয়ে হাস্যকর এবং একই সাথে মার্মিক চিত্রটি ফুটে উঠেছে বান্দরবনে। দীর্ঘ 9 বছর পর বান্দরবন জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে, যা ছাত্রদলের কর্মীদের জন্য একটি উৎসবের বিষয় হওয়ার কথা ছিল, কিন্তু সেখানেও নেমে এসেছে হতাশা এবং ক্ষোভের কালো ছায়া। বান্দরবন প্রেস ক্লাবের সামনে টায়ার জ্বালিয়ে রাজপথ অবরোধ করেছেন পদবঞ্চিতরা। তাদের ক্ষোভের কারণ শুনলে যে কেউ হতবাক হবেন। বান্দরবনে ছাত্রদলের এমন একজনকে আবায়ক করা হয়েছে যিনি 2003 সালের SSC ব্যাচের ছাত্র এবং বর্তমানে 2 সন্তানের জনক। দর্শক, একটু গভীরভাবে চিন্তা করুন। 2003 সালে যিনি SSC পাশ করেছেন, 2026 সালে এসে তার বয়স অন্তত 39 বা 40 বছর। একজন 40 বছর বয়সী 2 সন্তানের বাবা কিভাবে একটি ছাত্র সংগঠনের নেতৃত্ব দিতে পারেন? এটি কি সাধারণ ছাত্রদের সাথে একটি চরম প্রতারণা নয়? সাবেক কমিটির নেতারা স্পষ্টভাবে অভিযোগ করেছেন যে ফরহাদ হোসেন জিকু নামের এই বিতর্কিত ব্যক্তিকে দীর্ঘ 9 বছর ধরে রাজনীতির মাঠে দেখা যায়নি। রাজপথের আন্দোলন সংগ্রামে যার কোনো অবদান নেই, তাকে শুধু কেন্দ্রীয় নেতাদের সাথে ব্যক্তিগত সখ্যের কারণে এমন একটি গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের স্বাক্ষরে এই যে প্রহসনের কমিটিগুলো দেওয়া হচ্ছে, তা পুরো সংগঠনকে একটি সার্কাসে পরিণত করেছে। এই সামগ্রিক ঘটনাগুলো বিশ্লেষণ করলে একটি ভয়াবহ রাজনৈতিক ভবিষ্যৎ চোখের সামনে ভেসে ওঠে। ছাত্রদল কি সত্যি নিজেদের পতন নিজেরাই ডেকে আনছে? এর উত্তর হলো হ্যাঁ, তারা অত্যন্ত দ্রুত গতিতে নিজেদের রাজনৈতিক আত্মহত্যার দিকে এগিয়ে যাচ্ছে। এর পেছনে বেশ কয়েকটি সুনির্দিষ্ট কারণ রয়েছে। প্রথমত, জনসমর্থন এবং ইমেজ সংকট। একটি দলের শক্তি কেবল তার নেতাকর্মীদের সংখ্যার উপর নির্ভর করে না, তা নির্ভর করে সাধারণ মানুষের নৈতিক সমর্থনের উপর। ছাত্রদল যখন নিজেদের দলীয় কোন্দলের জেরে মহাসড়ক অবরোধ করে, সাধারণ যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা আটকে রেখে জনদুর্ভোগ সৃষ্টি করে, ব্যবসা প্রতিষ্ঠানে ইটপাটকেল ছুঁড়ে ভাঙচুর চালায়, তখন সাধারণ মানুষের মনে তাদের প্রতি চরম ঘৃণা এবং ভীতির সৃষ্টি হয়। সাধারণ মানুষ তো বটেই, ব্যবসায়ী সমাজও তাদের এই কর্মকাণ্ডে মুখ ফিরিয়ে নেবে। যে দলটি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, তাদের ভ্যানগার্ড হিসেবে পরিচিত ছাত্র সংগঠনটি যদি চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের মতো আচরণ করে, তবে জনগণ কেন তাদের উপর আস্থা রাখবে? দ্বিতীয়ত, ত্যাগী কর্মীদের চরম হতাশা এবং নিষ্ক্রিয়তা। যে কোনো রাজনৈতিক দলের মূল চালিকা শক্তি হল তার মাঠ পর্যায়ের কর্মীরা, যারা পুলিশের লাঠিচার্জ, টিয়ার শেল এবং মামলার ভয় উপেক্ষা করে রাজপথে পড়ে থাকে। কেন্দ্র থেকে যখন রাতের অন্ধকারে অর্থের বিনিময়ে বা ব্যক্তিগত লবিংয়ের মাধ্যমে অছাত্র, বিবাহিত এবং নিষ্ক্রিয় ব্যক্তিদের নেতা বানিয়ে দেওয়া হয়, তখন সেই ত্যাগী কর্মীদের মেরুদণ্ড ভেঙে যায়। তারা রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেয় অথবা বীতশ্রদ্ধ হয়ে বিরোধী বলয়ে যোগ দেয়। ছাত্রদলের আজকের এই কেন্দ্রভিত্তিক স্বজনপ্রীতি আগামী দিনে দলটিকে মাঠ পর্যায়ে সম্পূর্ণ কর্মী শূন্য করে ফেলবে। তৃতীয়ত, দলের হাইকমান্ডের নিয়ন্ত্রণহীনতা। রাঙ্গামাটিতে 144 ধারা, নোয়াখালীতে ভাঙচুর এবং বান্দরবনে রাজপথ অবরোধ মতো এতগুলো বড় বড় ঘটনা ঘটে যাওয়ার পরও বিএনপির হাইকমান্ড বা মূল দলের শীর্ষ নেতাদের এক ধরনের নীরবতা বা নির্লিপ্ততা চরম বিস্ময়কর। সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান অত্যন্ত দায়সারাভাবে বলেছেন যে নতুন কমিটিতে কিছু বাদ পড়েছে, এটা কোনো ব্যাপার না।
একজন বর্ষিয়ান নেতার মুখে এমন কথা প্রমাণ করে যে তারা দলের ভেতরের এই পচনকে আমলেই নিচ্ছেন না। শীর্ষ নেতৃত্বের এই দুর্বলতা এবং প্রশ্রয় ছাত্রদলকে আরও বেশি বেপরোয়া করে তুলছে। পরিশেষে বলতে হয়, ছাত্রদলের এই অভ্যন্তরীণ সংঘাত কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি মূলত ক্ষমতার মোহ, গণতান্ত্রিক চর্চার অভাব এবং নৈতিক অবক্ষয়ের এক চূড়ান্ত বহিঃপ্রকাশ। যে সংগঠনটির কথা ছিল সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলার, শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার, সেই সংগঠনটি আজ নিজেদের মধ্যেই ক্ষমতার ভাগাভাগি নিয়ে রক্তক্ষয়ী যুদ্ধে মেতে উঠেছে। তারা নিজেরাই আজ নিজেদের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়েছে। বিএনপি এবং ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব যদি এখনই এই বিষয়গুলোতে কঠোর হস্তক্ষেপ না করে, বিতর্কিত পকেট কমিটিগুলো বাতিল করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যোগ্য এবং ত্যাগী ছাত্রদের হাতে নেতৃত্ব তুলে না দেয়, তাহলে এই বিশৃঙ্খলার দাবানল সারা দেশে ছড়িয়ে পড়বে। আর সেই দাবানলে শুধু ছাত্রদল নয়, আগামী দিনে বিএনপির ক্ষমতায় যাওয়ার স্বপ্নও সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যাবে। নিজেদের পতনকে ত্বরান্বিত করার জন্য তখন আর বাইরের কোনো শত্রুর প্রয়োজন হবে না। ছাত্রদলের এই অন্তর্দ্বন্দ্বই তাদের রাজনৈতিক বিলুপ্তির জন্য যথেষ্ট হবে। দর্শক, ছাত্রদলের এই চরম বিশৃঙ্খলা এবং আত্মঘাতী রাজনীতি সম্পর্কে আপনাদের বিশ্লেষণ কী? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না।